হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সঙ্গীতা, তোমাদের হিস্ট্রি টিচার। আজকে আমি আবারও এসেছি মাধ্যমিক ইতিহাসের একটি নতুন টপিক নিয়ে। তো আগের দিন আমি তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টি কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। তো ইতিহাসের তৃতীয় অধ্যায় আমাদের আছে যে প্রতিরোধ ও বিদ্রোহ। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে বিদ্রোহ আসলে কি। তো বিদ্রোহ হচ্ছে প্রচলিত যে কোনো ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন। তো এই বিদ্রোহ কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে অর্থাৎ ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই অনেকগুলি বিদ্রোহ কিন্তু সংগঠিত হয়েছিল। মূলত এই বিদ্রোহগুলি কিন্তু আমাদের দেশ বলবো না, বিশেষত আমাদের বাংলায় এই বিদ্রোহটা বেশি করে হয়েছিল। তো যারা নিম্ন শ্রেণীর মানুষ ছিল, এই বিদ্রোহগুলি কিন্তু এই নিম্ন শ্রেণীর মানুষের দ্বারাই বেশি সংগঠিত হয়েছিল। সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা কিন্তু এই বিদ্রোহের সঙ্গে একদম যুক্ত ছিল না। তো যে সমস্ত বিদ্রোহ আমাদের ব্রিটিশ শাসনকালে হয়েছিল তার একটি লিস্ট আমি তোমাদের সঙ্গে করেছি, দেখে নাও লিস্টটা। তো এই সমস্ত বিদ্রোহগুলি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে একটু ডিটেলসে আলোচনা করব। তো এই যে বিদ্রোহগুলি কবে হয়েছিল, কোথায় হয়েছিল, এগুলো কিন্তু 1 ও 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এর মধ্যে থেকে কিন্তু প্রতি বছরই একটা বিদ্রোহ সম্পর্কে 4 নম্বরের প্রশ্ন আসে এবং একটি বিদ্রোহ সম্পর্কে 8 নম্বরের প্রশ্ন এসেই থাকে। সেগুলিও আমি তোমাদের সঙ্গে বলবো পড়াতে পড়াতে যে কোনগুলি এই বছর 4 নম্বর এবং 8 নম্বরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তো সবার প্রথমে আমি তোমাদের কাছে পড়াই যে সবার প্রথমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে সংগঠিত হয়েছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। তো এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সূচনা কিভাবে হয়েছিল সে সম্পর্কে একটি ছোট্ট ধারণা তোমাদেরকে দিয়ে দিই। তো 1700 তো ওই মোগল আমল থেকেই কিন্তু উত্তর ভারতের হিন্দু ও মুসলিম উভয় জনগোষ্ঠীরই বহু ফকির ও সন্ন্যাসী আমাদের বাংলা ও বিহারে কিন্তু তীর্থর জন্য আসতো এবং এদের মধ্যে অনেক সন্ন্যাসী ও ফকিরই আমাদের বাংলায় স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং তারা কৃষিকাজ কার্যকে তাদের প্রধান জীবিকা হিসেবে নির্বাচন করে। এরপরে তাদের এই কৃষিকার্যের ওপর যে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে সরকার তাদের ওপর কিন্তু অধিক পরিমাণে রাজস্বের হার বাড়িয়ে দেয়। এছাড়াও তাদের তীর্থযাত্রায় আগমনে বাধা দেয়। এছাড়াও কিন্তু তাদের ধর্মচারণে বাধা দেওয়া হয় তাদেরকে এবং বিশেষত 1771 খ্রিস্টাব্দে 150 জন সন্ন্যাসীকে হত্যা করা হলে তার জন্যই ক্ষুব্ধ হয়ে এই সন্ন্যাসী ও ফকিররা ব্রিটিশ শাসন ও জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তারা বিদ্রোহটি শুরু করেছিল 1763 খ্রিস্টাব্দে এবং এই বিদ্রোহটি কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয়েছিল। এই বিদ্রোহটি প্রায় 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল এবং এই বিদ্রোহটি সর্বপ্রথম শুরু হয় বাংলাদেশের ঢাকায়, যেটি সেই সময়কালে আমাদের বাংলা প্রদেশের মধ্যেই পড়তো এবং এই আন্দোলনের কয়েকজন নেতা হলেন দেবী চৌধুরানী। আর এই আন্দোলনটি পরবর্তীকালে নাটোর, রংপুর, জলপাইগুড়ি, মেদিনীপুর প্রভৃতি এলাকাতে ছড়িয়ে পড়ে। এরপরে আমরা জেনে নেব যে রংপুর বিদ্রোহ, যেটি 1783 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। তো রংপুর বিদ্রোহ সম্পর্কে তো দেবী চৌধুরানী নামে এক জৈনিক ব্যক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে রংপুর, নাটোর এই সমস্ত এলাকার ইজারা গ্রহণ করলে সেই সমস্ত এলাকার জমিদার ও কৃষকদের ওপর অতিরিক্ত পরিমাণে রাজস্বের বোঝা বাড়িয়ে দেয় এবং সেই রাজস্ব আদায়ের জন্য কিন্তু তিনি নানাভাবে জমিদার ও কৃষকদের ওপর অত্যাচার করতে থাকে এবং শেষ পর্যন্ত এই জমিদার ও কৃষকরা অত্যাচারিত হতে হতে বিদ্রোহ শুরু করে এবং এই বিদ্রোহ সর্বপ্রথম রংপুর এলাকায় হয়েছিল বলে এই বিদ্রোহটি রংপুর বিদ্রোহ নামে পরিচিত। এরপর আমরা জেনে নেব যে চুয়ার বিদ্রোহ সম্পর্কে। এই চুয়ার বিদ্রোহটি কিন্তু 1798 থেকে 99 খ্রিস্টাব্দ মধ্যে হয়েছিল, প্রায় 1 বছরের কাছাকাছি এই বিদ্রোহটি হয়েছিল। তো সবার আগে আমরা জেনে নেব চুয়ার কারা। তো চুয়ার হলো একটি আদিবাসী জনগোষ্ঠী। এই আদিবাসী জনগোষ্ঠীর কিছুটা অংশ আমাদের বাংলার মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বসবাস করত এবং তারা সাধারণত ওই কৃষিকাজ,
পশু শিকার এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিল। এছাড়াও তারা সেইখানকার স্থানীয় জমিদারদের সৈনিক হিসেবে কাজ করত মূলত। কিন্তু ব্রিটিশ শাসনকালে তাদের ওপর রাজস্বের পরিমাণ অতিরিক্ত বাড়ানো হলে তারাও ব্রিটিশ শাসনে ও শোষণের দ্বারা অত্যাচারিত হয়ে শেষ পর্যন্ত বিদ্রোহ শুরু করে চুয়াররা। তাই এই বিদ্রোহটি চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। এরপর আমরা জেনে নেব যে ভিল বিদ্রোহ সম্পর্কে। এই ভিলরা ছিল কিন্তু মূলত ভারতের আদিবাসী জনগোষ্ঠীর একটি অন্যতম অংশ। এই ভিলরা বর্তমানে গুজরাট ও মহারাষ্ট্রের খানদেশ ও তার বিস্তীর্ণ এলাকায় বসবাস করত এবং সেই সমস্ত এলাকার পাথুরে জমিতে তারা ফসল ফলাতো। এই ভিলরা একদিন ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে অত্যাচারিত হতে হতে তারা 1819 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন সাওয়ারাম। এটা 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন। এরপর আমরা পড়ব পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে। এই পাগলপন্থী বিদ্রোহটি শুরু হয়েছিল 1825 খ্রিস্টাব্দে। তাহলে আমরা জেনে নিই আগে যে পাগলপন্থী আসলে কারা। তো 19 শতকের প্রথম পর্বে ময়মোহন সিং জেলার কয়েকটি অঞ্চলে গারো নামে একটি উপজাতি বাস করত এবং ফকির করিম শাহ নামে এক জৈনিক ব্যক্তি এই গারোদের মধ্যে একটি নতুন ধর্মমত প্রচার করেন এবং এই ধর্মে যারা দীক্ষিত ছিলেন তারাই পাগলপন্থী নামে পরিচিত ছিলেন। এই পাগলপন্থীদের নেতা ছিলেন ফকির করিম শাহের পুত্র টিপু শাহ। এই টিপু শাহের নেতৃত্বে এই পাগলপন্থীরা সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে 1825 খ্রিস্টাব্দে জমিদার ব্রিটিশদের এদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত টিপু শাহ 1827 খ্রিস্টাব্দে ইংরেজদের হাতে বন্দী হলে ও তার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে এই বিদ্রোহ দমন হয়। এরপর আমরা জেনে নেব যে বারাসাত বিদ্রোহ সম্পর্কে। এই বারাসাত বিদ্রোহটি হয়েছিল কিন্তু তিতুমিরের নেতৃত্বে 1831 খ্রিস্টাব্দে। তিতুমির বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে এবং এই বাঁশের কেল্লার তৈরি করে তিনি তার বিদ্রোহ পরিচালনা করতে থাকে। তার এই বিদ্রোহ ছিল মূলত বাংলার কৃষকদের রক্ষা করার জন্য নীলকর সাহেব, অত্যাচারী জমিদার মহাজন এদের বিরুদ্ধে বিদ্রোহ করা। এই জমিদার অত্যাচারী নীলকর সাহেবরা তিতুমিরের হাতে পরাজিত হলে শেষ পর্যন্ত ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং একটি বাহিনী পাঠিয়ে তিতুমিরের বাঁশের কেল্লা ভেঙে দেয় এবং এই বিদ্রোহে তিতুমির ও তার অনুগামীরা প্রাণ বিসর্জন দেন এবং বহু বিদ্রোহীদের শাস্তি হয় এবং অনেকেই কারাদণ্ডে দণ্ডিত হয়। এইভাবেই তিতুমিরের এই বারাসাত বিদ্রোহ কিন্তু দমন হয়েছিল। এরপর আমরা জানবো যে কোল বিদ্রোহ সম্পর্কে। এই কোলরা ছিল মূলত বিহারের ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী একটি আদিবাসী গোষ্ঠী। এই কোলরা দীর্ঘদিন ধরে এই ছোটনাগপুর অঞ্চলে বসবাস করে সেইখানকার জঙ্গল কেটে সেইখানকার পাথুরে জমিতে ফসল ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। এরপর ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে এই ছোটনাগপুর অঞ্চলের রাজস্ব ব্যবস্থা ব্রিটিশদের হাতে চলে আসে এবং তারা এই কোলদের ওপর অধিক পরিমাণে রাজস্ব চাপিয়ে দেয়। এরপর কোলরা এই ব্রিটিশ শাসন ও শোষণে অত্যাচারিত হতে হতে তারাও কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে 1831 থেকে 32 খ্রিস্টাব্দের মধ্যে। এই বিদ্রোহটি হয়েছিল সিংভূম, মানভূম, ছোটনাগপুর এই সমস্ত অঞ্চলগুলিতে। এরপর আমরা জেনে নেব যে ফরাজি বিদ্রোহ আসলে কি। আমরা এই ফরাজি বিদ্রোহটাকে বিদ্রোহ না বলে আমরা এটাকে ফরাজি আন্দোলনও বলতে পারি। তার কারণ হলো এই প্রথমের যে সমস্তগুলি বিদ্রোহগুলির কথা আমরা পড়লাম এগুলি ছিল মূলত ব্রিটিশদের শাসন ও শোষণে অত্যাচারিত হয়ে এইগুলি সংগঠিত হয়েছিল। কিন্তু এই ফরাজি বিদ্রোহটি কিন্তু মূলত ওই ব্রিটিশ শাসনের থেকে মুক্তি পাওয়ার জন্য না, এই ফরাজি বিদ্রোহ হয়েছিল ইসলাম ধর্মের পুনঃপ্রতিষ্ঠা বলবো না, ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে।
এই ফরাজি কথার মানে হলো ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। ফরিদপুর জেলার ফরিদপুর জেলার মৌলবী হাজী শরীয়ত উল্লাহ একটি ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে ফরাজি নামে একটি নতুন সংগঠন তৈরি করে। এই সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল ইসলাম ধর্মের মধ্যে যে সমস্ত কুসংস্কার ও যে সমস্ত বাজে জিনিস অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি সংস্কারের উদ্দেশ্যেই মূলত এই আন্দোলনটি সংগঠিত হয়েছিল 1837 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে। তো এটি অনেকদিন ধরে সংগঠিত হয়েছিল। তো হাজী শরীয়ত উল্লাহের মৃত্যুর পরেও কিন্তু নানা ব্যক্তি এই বিদ্রোহটিকে চালিয়ে নিয়ে গিয়েছিল। এই বিদ্রোহটি হয়েছিল ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা এই সমস্ত এলাকাগুলিতেই মূলত এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। এবার আমি তোমাদের যে বিদ্রোহটি সম্পর্কে পড়াবো সেটি কিন্তু তোমাদের 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেটি হলো সাঁওতাল বিদ্রোহ, যেটি 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। এবং এই সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে 4 নম্বরের প্রশ্ন আসার কিন্তু খুবই চান্স আছে এইবার 2025-এ। তাই এটি আমি তোমাদের সঙ্গে একটি বিস্তৃতভাবে আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো সাঁওতালরা কিন্তু মূলত ওই ছোটনাগপুর, মানভূম, সিংভূম, বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে প্রথম দিকে বসবাস করত, কিন্তু পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে তারা সেই সমস্ত এলাকার পার্শ্ববর্তী অঞ্চল ও মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে তাদের বসবাস শুরু করে এবং সেইখানকার নাম দেয় দামিন-ই-কোহ। এই দামিন-ই-কোহ শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। এবং এই সমস্ত সাঁওতালরা 1855 থেকে 56 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার, মহাজন, জমিদার, জোতদার এদের বিরুদ্ধে এবং নীলকর সাহেবদের বিরুদ্ধেও যে বিদ্রোহ তারা সূচনা করেন সেই বিদ্রোহই সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। এই সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন সিধু ও কানহু। এগুলো কিন্তু 1 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও চাঁদ, ভৈরব এরাও কিন্তু এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো এই সাঁওতালদের বিদ্রোহের পেছনে কিন্তু নানা কারণ বিদ্যমান ছিল। যেমন সাঁওতালরা কিন্তু তাদের সহজ সরলভাবে কৃষিকাজ করে জীবনযাপন করত, কিন্তু ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশরা এই সাঁওতালদের ওপর রাজস্ব বোঝা চাপিয়ে দিলে সাঁওতালরা প্রায় নিঃস্ব হয়ে যায় এই রাজস্ব মেটাতে। এছাড়াও এই সাঁওতালদেরকে দিয়ে কিন্তু খুবই খাটানো হতো। যেমন যখন রেলপথের কাজ শুরু হয় তখন কিন্তু সাঁওতালদের কম মজুরি দিয়ে এই রেলপথের কাজে তাদেরকে নিযুক্ত করা হতো। এছাড়াও তাদের নীল চাষ করতে বাধ্য করা হতো। এই সমস্ত কারণে এগুলো তো ছিলই, এছাড়াও সেই স্থানীয় এলাকার জমিদার, মহাজন এসে তাদের উপর নানাভাবে অত্যাচার করে রাজস্ব আদায় করে চলে যেত। এই সমস্ত কারণে ধীরে ধীরে সাঁওতালরা অত্যাচারিত হয়ে শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এবং এই বিদ্রোহ শুধুমাত্র সাঁওতালদেরই বিদ্রোহ ছিল, এটা কিন্তু একটা ঐতিহাসিক বিতর্ক, কারণ এই বিদ্রোহে কিন্তু সাঁওতালদের সঙ্গে নিম্নবর্গীয় হিন্দুরাও কিন্তু যোগ যায়, যেমন কামার, কুমোর, তাঁতি, জেলে এরাও কিন্তু ব্রিটিশ শাসনের দ্বারা অত্যাচারিত হয়ে এই সাঁওতালদের সঙ্গে তাদের এই বিদ্রোহে সামিল হয়। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই বিদ্রোহটি ব্যর্থ হয়, কিন্তু ব্যর্থ হলেও এই বিদ্রোহের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই বিদ্রোহটি প্রথম শুরু হয়েছিল সিংভূম, বাঁকুড়া ও মেদিনীপুর এলাকায়। এরপর আমি তোমাদের পড়াবো নীল বিদ্রোহ সম্পর্কে। এই নীল বিদ্রোহটাও কিন্তু 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বছর 8 নম্বরের প্রশ্ন হিসেবে আসার চান্স কিন্তু খুবই বেশি। আমি এই নীল বিদ্রোহ সম্পর্কে তোমাদের 2য় অধ্যায় কিন্তু একবার পড়িয়েছিলাম, তবুও আমি আর একবার তোমাদেরকে বুঝিয়ে দেব যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে এই অ্যান্সারটি লিখতে পারো যদি আসে। আমাদের এখানে দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সাঁওতাল বিদ্রোহ 4 নম্বরের জন্য, আর এই নীল বিদ্রোহটা কিন্তু 8 নম্বরের প্রশ্ন হিসেবে আসার চান্স অনেক বেশি। তো এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নীল বিদ্রোহ সম্পর্কে।
এই নীল বিদ্রোহ শুরু হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। কিভাবে এই বিদ্রোহের সূচনা হয়েছিল জেনে নেওয়া যায়। তো 18 শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। এই শিল্প বিপ্লব শুরু হলে সেই সময় কিন্তু ইংল্যান্ডে নীলের চাহিদা কিন্তু খুবই বৃদ্ধি পায় এবং এই নীল আমাদের বাংলায় কিন্তু ব্যাপক হারে উৎপন্ন হতো। করা ভুল, উৎপন্ন জোর করে আমাদের বাংলার কৃষকদের দিয়ে করানো হতো। নীলকর সাহেবরা নানাভাবে অত্যাচার করে আমাদের বাংলার কৃষকদের নীল চাষে বাধ্য করত। এই নীল চাষ না করার পেছনে কৃষকদের কিন্তু অনেক কারণ ছিল। কারণ যে জমিতে একবার নীল চাষ করা হতো সেই জমি কিন্তু তার উর্বরতা হারিয়ে ফেলতো, ফলে ওই জমিতে কিন্তু দ্বিতীয়বার আর অন্য কোনো ফসল চাষের যোগ্যই থাকতো না। এছাড়াও নীলকর সাহেবরা যে চাষিদের যে নীল চাষ করাচ্ছে তার জন্য যে তাদের যে পরিমাণ মজুরি দেওয়া উচিত সেই পরিমাণ মজুরি কিন্তু কৃষকদেরকে দেওয়া হতো না। কৃষকরা এর জন্য নীল চাষ করতে মানা করে দিলে নীলকর সাহেবরা আমাদের বাংলার চাষিদের উপর নানাভাবে শোষণ ও অত্যাচার চালানো শুরু করে। এই সীমাহীন শোষণ ও অত্যাচার যে কিভাবে করা হতো তা খুবই নিষ্ঠুর এক কথায় বলা চলে। কারণ তারা আমাদের বাংলার চাষির ঘরের নারী ও কন্যাদের উপরেও তারা অত্যাচার চালিয়েছে, তাদের গরু বাছুর নিয়ে চলে গেছে, এমনকি নানাভাবে তাদেরকে মারধরও করেছে, তাদেরকে বেঁধে পর্যন্ত রেখেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু এই চাষিরা এই নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে 1859 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহ সর্বপ্রথম শুরু হয় নদিয়া জেলায়। এই নদিয়া জেলায় নদিয়া জেলায় এই নদিয়া জেলার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এই দুইজনের নেতৃত্বে এই বিদ্রোহটি সর্বপ্রথম শুরু হয় এবং শেষ পর্যন্ত এই বিদ্রোহটি যশোর, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর প্রভৃতি এলাকায় ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত কিন্তু এই বিদ্রোহটি ব্যর্থ হয়েছিল। তবে ব্যর্থ হলেও কিন্তু এই বিদ্রোহের গুরুত্ব ও বৈশিষ্ট্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই বিদ্রোহের বিরুদ্ধেও কিন্তু আমাদের বাংলায় বহু পত্রিকাও প্রকাশিত হয়েছে, যেমন হিন্দু প্যাট্রিয়ট, সমাচার, দর্পণ প্রভৃতি লেখকরা কিন্তু এই নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। এছাড়াও আমাদের দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির মাধ্যমে কিন্তু বহু আমাদের বাংলার উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষেরা এবং বহু ইউরোপীয় মানুষেরা কিন্তু এই নীলকর সাহেবদের অত্যাচারের ঘটনা সম্পর্কে জানতে পারে। এরপর আমরা জেনে নেব যে পাবনা বিদ্রোহ সম্পর্কে। তো নীল বিদ্রোহের পরবর্তীকালে পূর্ববঙ্গের পাবনা জেলায় সেখানকার কৃষকদের ওপর নতুন করে শুরু হয় জমিদারদের শোষণ ও অত্যাচার। এই পাবনার কৃষকদের ওপর 10 আইন নামে একটি আইন চালু হয়, যে আইনে বলা হয় যে কৃষকদের জমির মালিকানা দেওয়া হবে। কিন্তু জমিদাররা এই আইন ভঙ্গ করে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করতে থাকে এবং তাদের রাজস্বের পরিমাণ বহুল পরিমাণে বৃদ্ধি করতে থাকে। উপরন্তু আরও নানা ধরনের কর কৃষকদের ওপর চাপানো হয়। এর ফলে পাবনার কৃষকরা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে। এছাড়াও তাদেরকে নানা মিথ্যা মামলায় কিন্তু দোষারোপ করা হয়। এই সমস্ত কারণে 1870 খ্রিস্টাব্দে পাবনার কৃষকরা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং 1873 খ্রিস্টাব্দে তাদের এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। এই বিদ্রোহের নেতৃত্ব দেন ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল এবং খুদি মোল্লা। এই ঈশানচন্দ্র রায় কিন্তু এই বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার কারণে বিদ্রোহের নেতা নামে পরিচিতি লাভ করেছিলেন। এই বিদ্রোহ পাবনার এলাকায় শুরু হলেও পরবর্তীকালে এটি খানদেশ, ময়মনসিংহ, সিং, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলিতেও ছড়িয়ে পড়েছিল। এরপর আমরা জেনে নেব মুন্ডা বিদ্রোহ সম্পর্কে। এই বিদ্রোহটি
99 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। তো এই মুন্ডারা কিন্তু সাঁওতাল, কোল, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিভক্ত ছিল। এই মুন্ডারা ছোটনাগপুর ও তার বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করত এবং সেই সমস্ত এলাকায় কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। এই মুন্ডারা বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 খ্রিস্টাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে, যা উলঘুলান নামে পরিচিত। এই উলঘুলান শব্দের অর্থ ছিল চরম বিশৃঙ্খলা, তবে আমরা এই বিদ্রোহটাকে মুন্ডা বিদ্রোহ বলে জানি। মুন্ডাদের এই বিদ্রোহের পেছনে কিন্তু একাধিক কারণ ছিল, কারণ মুন্ডারা কিন্তু স্বাধীনভাবে তাদের এলাকায় বসবাস করত, কিন্তু ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে মুন্ডাদের প্রচলিত খুদকাঠি ব্যবস্থা বাতিল করে তারা ব্রিটিশরা তাদের নিজেদের ভূমি রাজস্ব ব্যবস্থা মুন্ডাদের ওপর আরোপ করে। এছাড়াও সেই সঙ্গে শুরু হয় জমিদার মহাজন এদের অত্যাচার। তারা তো রাজস্ব আদায় মুন্ডাদের থেকে জোর করে করতে থাকে, এই সঙ্গে তাদের ওপর আরও নানা ধরনের কর আরোপ করা হয়। এছাড়াও মুন্ডাদের দিয়ে তারা বেকার শ্রম দিতে বাধ্য করত। এমনকি ইউরোপীয়রা মুন্ডাদের অঞ্চলে এসে মুন্ডাদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়ে তাদের চা বাগানের কাজে পাঠাতো এবং নামে মাত্র তাদেরকে মজুরি দিয়ে তারা সেখানে মুন্ডাদেরকে দিয়ে কাজ করাতো। এছাড়া জমিদার মহাজনরা মুন্ডাদের এলাকায় ঢুকে তাদের জমি জমা দখল করতে শুরু করে। এই সমস্ত মুন্ডারা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তারা বিদ্রোহ শুরু করে। তাদের এই বিদ্রোহটি ছোটনাগপুর অঞ্চলকে ঘিরেই প্রথমে সংগঠিত হয়েছিল। মুন্ডাদের এই বিদ্রোহের প্রধান কারণই ছিল যে সমস্ত বহিরাগতদের মুন্ডাদের অঞ্চল থেকে বিতাড়িত করে একটি স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠিত করা। তো আমরা এখানে সমস্ত বিদ্রোহগুলি সম্পর্কে জেনে নিলাম। কোন বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল, কি কারণে হয়েছিল, সেগুলি আমি ছোট করে তোমাদেরকে বলে দিয়েছি। তবে সব থেকে ইম্পর্টেন্ট 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহ, এই দুটি কিন্তু তোমরা ভালো করে পড়বে। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতো এখানে শেষ করলাম।